ওগুলো করে রাখো, মানে ইটস মোর অফ ফান দেন অফ এনি অ্যাকাডেমিক পারপাসের থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে অডিও ভিজুয়াল ট্রান্সলেশন কিভাবে কি করতে হবে সেইটার ব্যাপারে তোমাদের জানানো আর কি। যে অডিও ভিজুয়াল ট্রান্সলেশনের মধ্যে কি কি ইউনিক প্রবলেমসগুলো আসে সেগুলো তোমাদের বোঝানোর জন্য ট্রান্সলেশনের এই অডিও ভিজুয়াল ট্রান্সলেশনের ব্যাপারে বলা। আচ্ছা, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং বেসিক কনসেপ্টস অ্যান্ড টার্মস ইউজড ইন ট্রান্সলেশন স্টাডিজ। প্রথমটাই হচ্ছে ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স কথাটার মানে হচ্ছে যখন একটা সোর্স টেক্সট থেকে টার্গেট টেক্সটের মধ্যে ট্রান্সলেশনটা হয় তখন একই ওয়ার্ড, এক ধরনের ওয়ার্ড অন্য একটা ভাষায় কী ধরনের ওয়ার্ড হয়ে যাবে সেইটাকে বলা হয় ইকুইভ্যালেন্স। মানে ভ্যালেন্স আসছে, ওয়ার্ডটা ভ্যালেন্স বলে যে ওয়ার্ডটা সেটা আসছে ভ্যালিউ থেকে, আর মানে ইকুয়াল। তো এটা একটা পোর্টম্যান্টু ওয়ার্ড। পোর্টম্যান্টু ওয়ার্ড কাকে বলে? পোর্টম্যান্টু ওয়ার্ড হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড যেটা দুটো আলাদা আলাদা ওয়ার্ড মিলিয়ে একটা ওয়ার্ড হয়, সেটাকে বলা হয় পোর্টম্যান্টু। যেমন ইকুয়ালিটি বা ইকুয়াল প্লাস ভ্যালিউ। তো ইকুইভ্যালেন্স এই দুটো ওয়ার্ডকে মিলিয়ে এক সময় তৈরি হয় ইকুইভ্যালেন্স, কিন্তু এখন ইকুইভ্যালেন্সটা একটাই ওয়ার্ড। যাই হোক, তো ইকুইভ্যালেন্স কথাটার মানেটা হচ্ছে যে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে যখন আমি ট্রান্সলেট করে নিয়ে আসছি তখন ওয়ার্ডটার যে মানেটা ওই ভাষায় ছিল ওয়ার্ডটার সেই মানেটা এই ভাষাতেও একই আছে কি না, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স। মানে ওইখানে যে ভ্যালুটা ছিল ওয়ার্ডটার, সেই ভ্যালুটাই, মানে সোর্স টেক্সটে যে ভ্যালুটা ছিল ওয়ার্ডটার, ট্রান্সলেটেড টেক্সটের টিএলএ টিএলএও সেই ভ্যালুটাই মেনটেন করা হয়েছে কি না সেইটা হচ্ছে ইকুইভ্যালেন্স। এবং এটা শুধু মানের ক্ষেত্রেই নয়, এটা ফাংশনাল ওয়ার্ডসের ক্ষেত্রেও হয়। মানে ওয়ার্ডস দুটো ধরনের হয়, এটা তোমরা নোট ডাউন করে নেবে। ওয়ার্ডস দুটো টাইপের হয়, দুটো ধরনের হয়। একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস, আর একটা হচ্ছে ফাংশন ওয়ার্ডস বা ফাংশনাল ওয়ার্ডস। কন্টেন্ট ওয়ার্ডস হচ্ছে যেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, ভার্বস, এগুলো এগুলো হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস। মানে এগুলোর ভেতরে সেম্যান্টিক কম্পোনেন্টটা, মানে মানে জড়িত, মানে সুলভ যে কম্পোনেন্টটা, সেটা বেশি থাকে। আর ফাংশন ওয়ার্ডসগুলো হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো হচ্ছে ফাংশন ওয়ার্ডস। তো ফাংশন ওয়ার্ডস গুলো জাস্ট একটা ছোট কাজ করার জন্য বাক্যের মধ্যে রাখা হয়, আর কন্টেন্ট ওয়ার্ডসগুলো মানে বহন করে। ঠিক আছে? তো ইকুইভ্যালেন্সে দেখতে হবে যে সোর্স টেক্সট আর ফাংশনাল টেক্সট বা ফাংশন টেক্সটের যে মানে বদলটা হচ্ছে, সেই বদলে মানেগুলো বা ওই ফাংশনাল ওয়ার্ডসগুলো, মানে কন্টেন্ট ওয়ার্ডস আর ফাংশনাল ওয়ার্ডস ঠিক জায়গায় আছে কি না এবং তাদের কাজটা তারা ঠিক করছে কি না, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্সের কনসেপ্ট। যেমন ধরো ইকুইভ্যালেন্সের একটা এক্সাম্পল যদি আমাকে দিতে হয় এইভাবে, যে ইকুইভ্যালেন্স অনেক সময় তখন হয় যখন এক্স্যাক্ট ওয়ার্ড দুটো ভাষায় থাকে না। মানে ইংরেজি থেকে বাংলায় নিয়ে গেলাম, তখন এক্স্যাক্ট ওয়ার্ডটা পাওয়া যাচ্ছে না।
তখন আমরা একটা কাছাকাছির শব্দ ব্যবহার করি যেখানে আমরা ইকুইভ্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা করি আর কি। আম, তো এই ক্ষেত্রে এক্সাম্পল দিতে গেলে আমি এটা বলতে পারি যে হুম যেমন ধরো নিউজ পেপার, ঠিক আছে? নিউজ পেপারকে আমরা বাংলায় কাগজ বলি, খবরের কাগজ বলা উচিত, কিন্তু অনেক সময় আমরা সেটাকে কাগজ বলে চালিয়ে দিই, যে কাগজটা কোথায় গেল, কাগজ দেয়নি আজকে। আর ইংলিশেও অনেক সময় নিউজ পেপারের জায়গায় পেপার বলা হয়, মানে যখন আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার থাকে যে আমি পেপার বলতে নিউজ পেপার ছাড়া আর কিছু বলছি না, তখন আমরা শুধু পেপার বলে ছেড়ে দিই। কিন্তু আম, বাংলায় অনেক সময় আমি দেখেছি যে খবরের কাগজের জায়গায় কাগজ কথাটাই বেশি ব্যবহার হয় বা বেশি লোকে ব্যবহার করে। তো এরকম যদি সিচুয়েশন হয় যেখানে একটা সেন্টেন্স আছে যে গিভ মি দ্য নিউজ পেপার অ্যান্ড দ্যাট পেপার, তখন আমাদেরকে কি করতে হবে বাংলায়, যে গিভ মি দ্য নিউজ পেপার অ্যান্ড দ্যাট পেপার। তাহলে বা এরকম মানে অকওয়ার্ড হলো সেন্টেন্সটা যদি এরকম করে বলি যে আই নিড আ পেপার টু রাইট সামথিং ডাউন ফ্রম দ্য নিউজ পেপার, আমার একটা কাগজের দরকার কাগজ থেকে কিছু একটা নোট ডাউন করার জন্য। তো এই ক্ষেত্রে বাংলায় দুটো ওয়ার্ডই বলছি কাগজ, এটাতে কনফিউশন হতে পারে। তাই জন্য আমরা একটার জন্য কাগজ বলবো যে আমার একটা কাগজ দরকার বা আমার একটা কাগজ দাও, যাতে আমি খবরের কাগজ থেকে কিছু একটা নোট ডাউন করতে পারি, খবরের কাগজ থেকে কিছু একটা টোকার জন্য আমার একটা কাগজের দরকার। তো এই যে প্র্যাকটিসটা, যেখানে আমরা ওয়ার্ডের মানেটা এক্স্যাক্টলি না রেখেও ওয়ার্ডের মানেটা যদি ইয়ে করতে পারি, আম, কাছাকাছি নিয়ে যেতে পারি, তাহলেও কিন্তু ওই ইকুইভ্যালেন্সের ব্যাপারটা মেনটেন হয়। আম, আর একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায় সেটা হচ্ছে যে আহ, ধরো আমি তোমাদের এই এই মানে কাজটা করতে বলছি, এই এই সেন্টেন্সটা নোট ডাউন করো। হি হ্যাজ, এটা ইংরাজিতে বলছি, তোমরা বাংলায় করবে। হি হ্যাজ bottled up, he has bottled up his feelings for a long time. He has bottled up his feelings for a long time. হুম, এবার এটাকে তোমরা বাংলায় করো। হি হ্যাজ বটলড আপ হিজ ফিলিংস ফর আ লং টাইম। যার হয়ে যাবে সে আমাকে মিউট সরিয়ে বলবে বা মেসেজে লিখে দেবে। হুম, বলো অঙ্কিতা। স্যার হয়ে গেছে। হ্যাঁ বলো অঙ্কিতা। সে তার অনুভূতিগুলোকে অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিল। ওকে, বাকিরা? সাথী, শিল্পা? সে দীর্ঘ আগে সাথী বলো। হুম।
সে দীর্ঘ সময় ধরে তার অনুভূতিগুলো চেপে রেখেছিল। ওকে, শিল্পা? শিল্পাকে জিজ্ঞেস করতে, শিল্পা পালিয়ে গেল। শিল্পা আবার ঢুকেছে? সৈকতের মনে হয় সবসময় ক্লাসটা 12-13 মিনিট লেটে চলে। তুমি বড় হয়ে ট্রেনের ড্রাইভার হবে মনে হচ্ছে, বা রেলওয়েতে চাকরি করবে। না স্যার, একটু বাইরে ছিলাম। তো 7টার ঠিক আগেই, 8টার ঠিক আগেই তোমাকে বাইরে থাকতে হয়? যাই হোক, যেটা তোমরা বললে সে নিজের অনুভূতিগুলো, তার মানে তোমরা এটা বুঝেছো যে হি হ্যাজ বটলড আপ হিজ ফিলিংস। বটল কথাটার এখানে কোনো মানে বাংলায় বোতল কথাটা তোমরা কিন্তু একবার বললেও না, তাই না? কারণ এটা দরকার নেই। বটলড আপ ইংরাজিতে থাকতে পারে, কিন্তু তার মানেটা যখন তোমরা বাংলায় করছো তখন কিন্তু সেটার অনুভূতিগুলোকে চেপে রাখা। অঙ্কিতা কি বললে? চেপে রেখেছে, ঢেকে রেখেছে, এরকম লুকিয়ে রাখা। লুকিয়ে লুকিয়ে রাখা। রাখা বললাম। হ্যাঁ, অনুভূতিগুলোকে লুকিয়ে রাখা, অনুভূতিগুলোকে চেপে রাখা, এইটাকে মানে এই কথাটা তোমরা ব্যবহার করলে, অথচ তোমরা কিন্তু বোতল কথাটা একবারও বললে না, যদিও ইংরাজিতে বোতল, বটলড আপ, এরকম শব্দটা ছিল। তো এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স। তো তোমরা জাস্ট ডেফিনেশনটাকে লিখে নাও, এটা খুবই ছোট একটা ডেফিনেশন। এটা তোমাদেরকে অলরেডি আমি বললামই। এটা হচ্ছে যে ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন, equivalence in translation is the idea that a translated text conveys the same meaning and tone as the original text. There are two types of equivalences. There are two types of equivalences. Number one, formal equivalence. Number two, dynamic equivalence. এবার ফর্মাল ইকুইভ্যালেন্স আর ডাইনামিক ইকুইভ্যালেন্সের কি মানে সেগুলোকেও লিখে নাও। ফর্মাল ইকুইভ্যালেন্স ড্যাশ দিয়ে, the translated text has the same structure. The translated text has the same structure and content as the original. Formal equivalence এর হলো the translated text has the same structure and content as the original. আর dynamic equivalence এরটা লেখো, the translated text creates a similar impact on the reader as the original. মানে ফর্মাল ইকুইভ্যালেন্সে কি হচ্ছে, যে টেক্সটটাকে ট্রান্সলেট করা হয়েছে সেটার স্ট্রাকচার আর কন্টেন্টটা
একই ধরনের হবে। আর ডাইনামিক ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে ট্রান্সলেটেড টেক্সটের যে ইম্প্যাক্টটা, যে প্রভাবটা, সেইটা রিডারের ওপরে ঠিক ওরকমই পড়বে যেরকম অরিজিনালেরটা ছিল। ইম্প্যাক্টটা কি বলুন? হ্যাঁ, কি বলছো? রিডার অ্যাজ দ্য অরিজিনাল ডেফিনেশনটা যেটা, the translated text creates a similar impact on the reader as the original. The translated text creates a similar impact on the reader as the original. তো ডাইনামিক ইকুইভ্যালেন্সে কি হয়, যে ইম্প্যাক্টটা একই ধরনের হয়। সে যেমন এই যে তোমাদের যে এক্সারসাইজটা দিলাম, সেইখানে তোমরা করলে যে আমি বললাম যে হি হ্যাজ কেপ্ট হিজ ফিলিংস বটলড আপ ফর আ লং টাইম, আর তোমরা বললে যে সে তার অনুভূতিগুলো অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিল, সে তার অনুভূতিগুলো অনেক দিন ধরে চেপে রেখেছিল ইত্যাদি। লুকিয়ে রাখা, চেপে রাখা, তো দুটোতেই ইম্প্যাক্টের ব্যাপারটা যেটা হয়েছে সেটা সমান হয়েছে। ঠিক আছে, ওকে। ইকুইভ্যালেন্সের ব্যাপারটা বোঝা গেছে? যদি ইকুইভ্যালেন্সেরটায় কোনো ডাউট থাকে তাহলে বলো। একটুখানি বলুন। ইকুইভ্যালেন্স কথাটার মানেটা হচ্ছে সমান ভ্যালিউ। যে দুটো জিনিসের মধ্যে যখন সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে কোনো একটা জিনিস যাবে, সেটার ভ্যালিউটা চেঞ্জ যাতে না হয়। কারণ কন্টেন্ট ওয়ার্ডস আর ফাংশন ওয়ার্ডস দুটো ধরনের ওয়ার্ডস হয়। সাথী, দুটো ধরনের এই ওয়ার্ডসের মানে কি? কন্টেন্ট ওয়ার্ডস মানে কি আর ফাংশন ওয়ার্ডস মানে কি? কন্টেন্ট ওয়ার্ডস গুলো যে নাউন প্রোনাউন হবে, ফাংশনাল গুলো হবে প্রিপোজিশন এগুলো। তোমার কথাগুলো কেটে গেল, অঙ্কিতা আর একবার বলো। কন্টেন্ট ওয়ার্ডস গুলো হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এইগুলো, আর ফাংশনাল ওয়ার্ডস হচ্ছে প্রিপোজিশন আর্টিকেলস এইগুলো। তো কন্টেন্ট ওয়ার্ডস কি বহন করে? হচ্ছে মানেটা বহন করে, আর ফাংশনাল ওয়ার্ডস গুলো হচ্ছে যে ওই যে যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে তার যে ওই মানে যে ছোট ছোট জায়গাগুলো জুড়তে লাগে না, সেইগুলো বহন করে। গ্রামাটিক্যাল গ্রামারটা দেখার জন্য। ঠিক আছে, তো নেক্সট টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির উদাহরণ দিতে গিয়ে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন বাংলা বলো তখন মানে খুব একটা আলাদা কিছু নয়, কিন্তু তোমাদের একটা টান আছে বাংলা বলার, তাই না? যেমন ধরো সাথীকে যখন বলা হয় যে সাথীর মাথায় আমি দুটো গাঁটটা মারবো, তাহলে সাথী তুমি কি বলবে? কিছুই বলবো না। কিছুই বলবে না, চুপচাপ গাঁটটা খাবে? তুমি জানতে চাইবে না? মারার পর জিজ্ঞেস করবো যে কেমন মারলেন। হ্যাঁ, তো তোমরা হ্যাঁ কি শেষে জিজ্ঞেস করবো কেন মারলেন। ওকে, এই যে ওয়ার্ডটা সাথী ব্যবহার করলো শেষে, তাই তো? স স, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি? শেষে, তাই না? তো আমরা যখনই বাংলা বলি বা ইংরাজি বলি বা যখনই কিছু একটা বলি, আমাদের মাতৃভাষা, আমাদের যে জায়গায় আমরা থাকছি, যে ধরনের ভাষা শুনে আমরা বড় হয়েছি, সেই টানটা আমাদের থেকে যায়। অ্যান্ড দ্যাট ইজ ভেরি নর্মাল, এটা সবার মধ্যেই হয়। তোমাদের দিকে মানে একটা টান নিয়ে তোমরা বাংলাটা বলো, যেমন ধরো যে যাবেন তো, এরকম একটা মানে টান থাকে। কিন্তু মানে কলকাতার দিকের বাংলায় বলবে যাবেন তো, এরকম করে। আর আমি অনেক সময় শুনেছি যে মানে পূর্ব বর্ধমানের দিকে যারা কথা বলে তারা বলে
তারা এরকম করে অনেক সময় বলে যে যাবেন তো, এরকম একটা টান থাকে আর কি। তো এই ধরনের যে টানগুলো থাকে সেগুলো কিন্তু লেখাতে বোঝা যায় না। মানে তুমি লেখাতে যখন লিখবে সাথী, তখন আমার ধারণা তুমি শেষেই লিখবে। মানে তালবস্য আর ওই পেট কাটা মূর্ধন্য ষ ওটাকে বলে, তাই তো? মানে বানানটা কি লিখবে, বানানটা কি লেখা হয়, শেষের বানান কি? সহায়িকা মূর্ধন্য সহায়িকা। হ্যাঁ কি? তালবস্য সহায়িকা হ্যাঁ মূর্ধন্য সহায়িকা। হ্যাঁ। তো কিন্তু তুমি বলার সময় ওটাকে শেষে বলেছো, লেখার সময় শেষে লিখছো। তো এটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। আমরা যখন ভাষাটাকে বলি তখন আমাদের মাতৃভাষার টানটা, এটাকে এমটিআই বলা হয়। এমটিআই, এমটিআই মানে হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স। আমাদের সবারই মাদার টাং হচ্ছে বাংলা। তো ইংরাজি বলার সময় আমরা অনেক সময় আহ, বাংলার যে টানটা সেটা চলে আসে। তবে মানে ওই ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা যখন একটা ভাষার মধ্যেই অনেক রকমের পার্থক্য আসে, সেই পার্থক্যটা আসে বয়সের জন্য, পার্থক্য আসতে পারে। সেই পার্থক্যটা আহ, আমরা কোন জায়গায় সিচুয়েটেড, আমাদের লোক্যালিটিটা কোথায় সেটার জন্য আসতে পারে। সেই পার্থক্যটা আমাদের শিক্ষাগত যোগ্যতাটা কত দূর সেটার বেসিসে আসতে পারে। তো এই যে ভ্যারাইটিগুলো তৈরি হয়, এই যে পার্থক্যগুলো ভাষার মধ্যে তৈরি হয়, সেইগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। সো রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যখন তোমরা এই রেকর্ডিংগুলো, আমি জানি না তোমরা যারা এখানে এখন আছো তারা আর রেকর্ডিংটা দেখো কি না কোনো সময়। এই যে ক্যাপশনসগুলো রেকর্ড হচ্ছে স্ক্রিন রেকর্ডিংয়ে, সেই ক্যাপশনসগুলো কি দেখতে পাও তোমরা? মানে বাংলায় যেগুলো লেখাগুলো পড়ছে এখানে আর কি। হ্যাঁ স্যার, দেখতে পাওয়া যায়। হুম। তাতে ভালোই হয় যে তোমরা ওইটার থেকেও নোটগুলোকে তৈরি করতে পারবে আর কি। ঠিক আছে? তো আম, হ্যাঁ লেখো, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, variations in the spoken form of language, variations in the spoken form of language occurring occurring due to occurring due to difference in occurring due to difference in region, region, region মানে জায়গা, comma, age, age of the speakers, age of the speakers, educational qualification, and other factors is called language variety. শিল্পা কি লিখলে আবার বলো? শিল্পা নিয়েছেন। দাঁড়াও শিল্পা বলছি। হ্যাঁ আবার বলো।
এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদারের পর কি বললেন ওখানটা বুঝতে পারছি। আদার ফ্যাক্টরস বা আদার রিজনস। হ্যাঁ অঙ্কিতা কি বলছিলে? ও শিল্পা কলে আছে, আমি ভাবছি স্যার মিটিং এ নেই শিল্পা, না সেটাই না, ও বলছিলাম। চুপি চুপি কলে চলে এসেছে, তোমাদেরকে জানাইনি। হ্যাঁ তাহলে বলো অঙ্কিতা কি লিখেছো পুরোটা। Variations in the spoken form of language occurring due to difference in region, age of speakers, educational qualifications, and other factors is called language variety. Right. This variety can be mostly found. This variety can be mostly found in the spoken format and not in the written format. But in audio visual translations, this difference matters a lot. But in audiovisual translations, this difference matters a lot. ওকে, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং, মানে এটাকে লিখতে হবে না, এটা আমি তোমাদের বোঝাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং ইন ট্রান্সলেশন। মানে যেমন বাঙাল ভাষা, আশা করি তোমরা কোনোদিনও শুনেছো যে বাঙাল ভাষা একটা আলাদাভাবে বলা হয়, মানে আসছি, আসবো, বা এরকম ধরনের যে টার্মসগুলো সেগুলোকে আইতাসি, যাইতাসি, খাইতাসি, এরকম। আম, আমি আমারটাকে বলবে ওরা আমাগো, আমাগো বাসায় আসো। তো এই যে ধরনের জিনিসটা, এটা লেখার সময় ওদের হয় না, কিন্তু অডিও ভিজুয়াল ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ওদের যে এক্সপ্রেশনসগুলো, মানে ওই ডায়ালেক্টের, ওই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির যে এক্সপ্রেশনসগুলো, সেগুলো যেন ইকুইভ্যালেন্ট থাকে ইংলিশে। ঠিক আছে, মানে আহ, ধরো কেউ ফর্মালি বলছে, এবার কেউ ইনফর্মালি বলছে। যেমন ধরো আমি তোমাদের এই টাস্কটা দিচ্ছি, ধরো বাঙাল ভাষার কোনো একটা সিরিয়াল, সেখানে কেউ একজন অন্য কেউ একজনকে এরকম করে বলছে যে আসেন আসেন আমাদের বাড়িতে আসেন, আসেন আসেন আমাদের বাড়িতে আসেন। এটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা অডিও ভিজুয়াল ধরো, ঠিক আছে, এটা রিয়েল টাইম হচ্ছে, তোমাকে সাবটাইটলিং করতে হবে। আর আর একটা সেট অফ ওয়ার্ডস, আর একটা সেন্টেন্স হচ্ছে আয় আয়, আয় আয় বাড়ি আয়, আয় আয় বাড়ি আয়। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স। এবার এই দুটো সেন্টেন্সকে তোমরা ইন্ডিভিজুয়ালি এক একটা করে ইংলিশে করো। প্রথমে সাথী বলবে, সাথী তাড়াতাড়ি করো এটা। প্রথমেরটা কি বললেন আরেকবার বলুন। প্রথমেরটা হচ্ছে আসেন আসেন আমাগো বাড়ি আসেন, বা আসেন আসেন বাড়ি আসেন। আর দ্বিতীয়টা হচ্ছে আয় আয় বাড়ি আয়। আগে শিল্পা বলবে, ছোটটাকে কি তারপরে করতে বললেন? ইংরাজি করো, দুটো সেন্টেন্সেরই ইংরাজি করো।
বলো শিল্পা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কি করলে? এই ফার্স্ট সেন্টেন্সটার কি হলো? ও তো সহজ তো, আসেন আসেন বাড়ি আসেন। শিল্পা একটাও হয়েছে? কাম 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 হোম। কি বললে? কাম কাম কি আবার বলো? শুনতে পেলাম না পুরোটা, আবার বলো একবার। হ্যালো। আচ্ছা সৈকত বলো, কি করলে? স্যার আমি প্রথমেরটা করেছি কাম 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 টু আওয়ার হাউস। কাম 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 টু আওয়ার হাউস, ওকে। অঙ্কিতা? আমি প্রথমেরটা করেছি কাম কাম প্লিজ কাম টু আওয়ার হাউস, আর সেকেন্ডেরটা করেছি কাম 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 টু আওয়ার হাউস। ওকে। সাথী? আমার প্রথমেরটা করেছি কাম কাম ভিজিট আওয়ার হোম হুম। প্লিজ, আর সেকেন্ডেরটা করেছি কাম হোম প্লিজ। আচ্ছা, আর সৈকত দ্বিতীয়টা কি করেছো? স্যার আমি দ্বিতীয়টা স্যার ওই কাম হোম প্লিজ করেছি। ওকে। আর শিল্পা তোমার প্রথমেরটাও শুনতে পাইনি, পুরোটা বলো একবার, প্রথম আর দ্বিতীয়টা। কাম 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 আওয়ার হোম, আর সেকেন্ডটা কাম হোম। ওকে, শুধু কাম হোম। হ্যালো। দ্বিতীয়টা শুধু কাম হোম। কাম হোম প্লিজ। কাম হোম প্লিজ। আচ্ছা, তো এইখানে দেখো অঙ্কিতা আর সাথী কনটেক্সটটাকে তোমরা ধরেছো, কারণ একটা সেন্টেন্সে তোমরা প্লিজ কথাটা ব্যবহার করছো, কারণ ওইখানে আপনি কপনি করা হচ্ছে, আসেন। মানে আমরা যখন আমাদের থেকে বড় কোনো ব্যক্তি, কোনো সম্মানীয় ব্যক্তিকে বাড়ি আসার কথা বলি, তখন আমরা এই প্লিজ কথাটাকে ব্যবহার করব, মানে আপনি কপনি করব আর কি। কিন্তু পরের সেন্টেন্সটায় রয়েছে আয়। তার মানে কোনো আমার থেকে বয়সের কোনো কম ব্যক্তি, এবং শুধু কম বয়সের কম সব ব্যক্তিকেই আমরা তুই তোকারি করি তা নয়, আমার চেনাশোনাও কোনো ব্যক্তি বা আমার স্নেহের কোনো ব্যক্তি যার সাথে আমার ফেমিলিয়ারিটিটা অনেক বেশি আছে, তাকে আমরা সাধারণত তুই তোকারি করি। তো কনটেক্সটটা মানে লিটারেট ট্রান্সলেশনের মূল কথাটাই হচ্ছে কনটেক্সট। তোমাকে কনটেক্সটটা বুঝে ট্রান্সলেট করতে হবে। তাই জন্য সৈকত, তোমার পরের সেন্টেন্সে প্লিজ করার কোনো কথা নয়। ধরো তোমার আত্মীয় তোমার থেকে যে অনেক বড়, বা কোনো একজন এমন ব্যক্তি যে তোমার থেকে সম্মানে বা বয়সে অনেক বড়, সে তোমাকে যদি বাড়িতে ডাকে, সে তো আর বলবে না প্লিজ আমার বাড়িতে এসো বা বাড়িতে আয়, এরকম নয়, কিন্তু সে বলবে আয় বাড়িতে আয়, ঠিক আছে। আর যে আহ, সম্মানে আমার থেকে বেশি বড়, তাকে আমি প্লিজ কথাটাকে ব্যবহার করব, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির ক্ষেত্রে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে সিচুয়েশনটা ফর্মাল না ইনফর্মাল। যদি ফর্মাল সিচুয়েশন হয়, যেমন আসেন আসেন বাড়ি আসেন, তাহলে সেইখানে প্লিজ, ভিজিট, এই যে কথাটা সাথী ব্যবহার করলো ভিজিট, এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। আর যদি কাম মানে আহ, যদি শুধু আয় বাড়ি আয় এরকম যদি থাকে, তাহলে আমরা শুধু বলবো কাম, চল, এরকম আমরা বলি আর কি, ঠিক আছে। তো ট্রান্সলেশন করার সময় এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আহ, এইভাবে মানে বলার সময় একটু আলাদা হয়ে যেতে পারে, কিন্তু লেখার সময় আমাদের সেই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিটা থাকে না।
কিন্তু নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ডায়ালেক্ট। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির মধ্যেই এই জিনিসটা পড়ছে এবং এটাকে বলা হয় ডায়ালেক্ট, DIALECT। ডায়ালেক্ট হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি যেটা ডিপেন্ড করে হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে। তো লিখে নাও ডায়ালেক্ট মানে কি। ডায়ালেক্ট ইজ the variety of language. Dialect is the variety of language that is based on regional factors or geographical factors. Language is that dialect is that form or variety of language. Dialect is that form or variety of language which depends on regional or geographical factors. For example, Bangla Bangla has standard Bangla spoken in and around Kolkata, and various other forms of Bangla spoken in Bardhaman, Bankura, Murshidabad, Dhaka, Chattogram, and Noakhali, etc. And Noakhali, etc. Full stop. Dialects মানে ডেফিনেশনটা কন্টিনিউ করো। Dialects are the real form of language Dialects are the real form of language. Full stop. It is through dialects that a language is manifested. Manifested মানে শক্তপোক্ত রূপে আসা। যেমন ধরো মানে ভগবান বলতে আমরা যেটা বুঝি, ভগবান নাম আছে, কিন্তু হিন্দু ধর্মে আমরা ভগবান বলতে ভগবান শিব, বিষ্ণু, রাম, কৃষ্ণ, দুর্গা এদেরকে বুঝি। তো 1 মিনিট একটু হোল্ড করো। ও কেটে গেছে, যাক। তো তো এই যে রূপগুলো, মানে যে রূপগুলোর কথা আমি বলছি, সেই রূপগুলোর ভিত্তিতেই আমরা ভগবানটাকে বুঝতে পারি। সরি, এই যে রূপগুলোর কথা আমি বললাম, ভগবানের বিভিন্ন রূপ, মানে আমরা হিন্দু ধর্মে যেটা মানি আর কি, যে বিষ্ণু, শিব ইত্যাদি। তো এই রূপগুলোই হচ্ছে, আমরা এটাকেই ভগবান বলে মনে করি। ভগবান আলাদা করে কোনো জিনিসের আমাদের কাছে সেটার কোনো ব্যাখ্যা আমরা সাধারণত দিই না।
মানে আছে নিশ্চয়ই, ফিলোসফি দিক থেকে দেখতে গেলে নিশ্চয়ই ব্যাখ্যা করা যাবে, কিন্তু আমরা ভগবান বলতে শিব, কালী, দুর্গা, সরস্বতী ইত্যাদি এইগুলোকে আমরা বলে মনে করি। তো ভাষা বলে অ্যাকচুয়ালি কিছু নেই, ভাষার কোনো রূপ নেই। ভাষার রূপ একটাই আছে, সেটা হচ্ছে ডায়ালেক্টস। যেমন হিন্দি ভাষা আমরা বলি যে হিন্দি একটা ভাষা, কিন্তু হিন্দিরও অনেক ডায়ালেক্ট আছে। হিন্দির খড়ি বলিটাকে এখন দিল্লির কাছাকাছি বলা হয় বলে ওটাকে স্ট্যান্ডার্ড হিন্দি বলে মনে করা হয়। খড়ি বলি, ব্রজ, অবধি, মগধি, मैथिली, ভোজপুরি, এরকম অনেক রূপ আছে হিন্দি ল্যাঙ্গুয়েজটার, হিন্দি ডায়ালেক্টের, মানে অনেকগুলো ডায়ালেক্টস আছে। ইংরাজিরও সেরকম আছে প্রচুর, ইংরাজির তো মানে হাতে গুণে শেষ করা যাবে না, এতগুলো ডায়ালেক্ট হয়ে গেছে, কারণ ওটা অনেক জায়গায় বলা হয়। ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, আবার ব্রিটিশ ইংলিশের মধ্যে ককনি, ম্যানচেস্টার, স্কটিশ, ওয়েলশ, মানে সব ইংলিশ শুনে মনে হবে যে এটা ইংলিশই নয়, এটা অন্য কোনো ভাষা। ঠিক সেরকমই যদি তুমি নোয়াখালী বা চট্টগ্রামের বাংলা শোনো, তাহলে তুমি বলবে না যে ওটা বাংলা। আমি জানি না তোমরা কোনোদিনও শুনেছো কি না এই ধরনের ইয়েগুলো, ল্যাঙ্গুয়েজগুলো, নোয়াখালী, চট্টগ্রামের যে বাংলা, কিন্তু ওগুলো হচ্ছে ডায়ালেক্ট, ঠিক আছে? আর বাংলা ভাষাটা এই ডায়ালেক্টসের মাধ্যমে আমাদের সামনে আসে, আমরা বুঝতে পারি যে আচ্ছা এইটা হচ্ছে এই এই ল্যাঙ্গুয়েজ আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড, নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্টাইল, না কি রেজিস্টার, কি আছে, হ্যাঁ না ইডিওলেক্ট। আচ্ছা, ইডিওলেক্ট কথাটা ডায়ালেক্টের মতনই। ইডিওলেক্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির ভাষাকে বলার ধরন। যেমন দেখবি কিছু কিছু মানুষের কিছু মুদ্রা দোষ থাকে, কেউ মাথাটা এরকম এরকম করে ঝাঁকায়, কেউ সবসময় নিজের আঙুল ফোটায়। আমার যেমন মুদ্রা দোষ, আমি বলতে পারি যে আমি সবসময় নখ খুঁটি, ঠিক আছে? বা কোনো মানুষ চুল পাকায়, মেয়েদের চুলগুলো বড় বড়, তো অনেক সময় আমি দেখেছি মেয়েদের একটা স্বভাব, তারা চুল পাকাচ্ছে। তো এগুলো আমরা অনেক সময় আনকনসিয়াসলিও করি। তো এগুলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেরকমই আমাদের ভাষারও, আমরা যত বয়স হতে থাকে, আমরা কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে একভাবে, এক ধরনে, এক ওয়েতে উচ্চারণ করতে শুরু করি বা লিখতে শুরু করি, অনেকটা আমাদের সিগনেচারের মতন। ভাষাটা সবার, কিন্তু তার ব্যবহারটা অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের মতন করে করতে শুরু করে। যেমন ধরো আমার ক্ষেত্রে আমি যেটা মানে নিজের ব্যাপারে যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে যখন আমি দুটো শব্দটা ব্যবহার করি, এখন তো আমি কনসিয়াসলি ব্যবহার করলাম দুটো, কিন্তু হঠাৎ করে যদি আমাকে দুটো বলতে হয়, তাহলে টয়ের জায়গায় আমার ত বেরোয়, দুটো এরকম হয়ে যায়। তখন আমি আবার ওটাকে কারেক্ট করে বলি দুটো। বা রেগে যদি যাই, ঝগড়া করছি, রেগে গেছি, তখন একই ওয়ার্ডটাকে রিপিট করতে শুরু করি, যেটা অনেকেরই হয়। তো এই যে ধরনের ভাষার যে প্রয়োগটা, ইউজটা, ডিপেন্ডিং আপন ইন্ডিভিজুয়াল পারসনস, এইটাকে বলা হয় ইডিওলেক্ট, ঠিক আছে? তো ইডিওলেক্টের ডেফিনেশনটা লিখে নাও। An idiolect is a human being's personal way of speaking a language, full stop. Idiolect is the
individual usage of idiolect is the individual usage of vocabulary, syntax, and pronunciation. Individual usage of vocabulary, syntax, and pronunciation. Full stop. It can be differentiated from a dialect because a dialect is a common way of speaking, of a group of people within a particular region. But idiolect is a person's individual use of language, which can be affected by various factors, including age, educational qualification, সব কমা দিয়ে age, educational qualification, financial condition, occupation, etc. ওকে, নেক্সট হচ্ছে স্টাইল, মানে এই অকুপেশনের নেক্সট হচ্ছে রেজিস্টার। এই অকুপেশনের কথাটা বলে ভালোই হলো, কারণ আমরা রেজিস্টারের যে ব্যাপারটা যেটা আমরা পড়ব সেইখানে এই অকুপেশনের ব্যাপারটা আসবে। আমরা যেমন দেখলাম যে ইডিওলেক্ট হচ্ছে ভাষার ওই রূপ যেটা একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের লোক, একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার লোক একভাবে একটা ভাষাকে বলছে, একটা ভাষার ব্যবহার করছে, তখন সেটা হয়ে যাচ্ছে ডায়ালেক্ট। ইডিওলেক্ট হচ্ছে একটা জায়গার মানে একটা মানুষ কিভাবে ভাষার ব্যবহারটা করছে। 1 মিনিট হোল্ড করো। এবার হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হলো ভাষার সেই রূপটা যেটা একটা পার্টিকুলার সেট অফ পিপল এনগেজড ইন আ পার্টিকুলার অকুপেশন বলে। মানে টিচারদের একটা আলাদা রেজিস্টার থাকে কথার, ডাক্তারদের একটা আলাদা রেজিস্টার থাকে, ইঞ্জিনিয়ারদের একটা আলাদা রেজিস্টার থাকে, মানে যত দুনিয়ার টিচার আছে তারা একটা রেজিস্টারে কথা বলতে পারে। মানে ডায়ালেক্ট, ইডিওলেক্ট সব কিছু কনসিডার করে।
কিছু এমন ওয়ার্ডস আছে যেটা ওই অকুপেশনের লোকেরাই সব থেকে বেশি ব্যবহার করে, বা ওই অকুপেশনের লোকেরা একটা পার্টিকুলার ওয়েতে ব্যবহার করে। যেমন তোমরাও টিচারদের সাথে অনেক বছর রয়েছো, বা স্টুডেন্টদেরও একটা রেজিস্টার তৈরি হয়, স্টুডেন্ট রেজিস্টার, মানে কোনো এক্সপার্ট, কোনো ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট স্টুডেন্ট মানে একদল ছাত্রছাত্রীদের কথা শুনে বা একদল মানুষের কথা শুনে এটা ডিটারমাইন করে ফেলতে পারে যে এই দলটা স্টুডেন্টদের দল। সেটা অনেক সময় তাদের কথাবার্তা থেকে বেশি তাদের হাঁটা চলা, তাদের জামা কাপড় দেখেও অনেক সময় লোকে ডিটারমাইন করে। কিন্তু যদি জামা কাপড় না দেখতে পায়, যদি শুধু কথা শুনতে হয়, কথা শুনে শব্দের চয়ন, শব্দের ব্যবহার শুনেও মানুষ বুঝে যায় যে এই দলটা, এই যে 4-5 জন কথা বলছে, তারা স্টুডেন্ট, তারা টিচার, তারা ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, তারা ক্রিমিনাল, তারা উকিল। তো এই যে জিনিসটা, এই যে ভাষার এই যে রূপটা, যেটা মানুষের অকুপেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেইটাকে বলা হয় রেজিস্টার। তো এইটার ডেফিনেশনটাও তোমরা লিখে নাও, হোয়াট ইজ রেজিস্টার। ল্যাঙ্গুয়েজ রেজিস্টার বা রেজিস্টার ইন ল্যাঙ্গুয়েজ refers to the level of formality of language used in a given situation. Language register, language register refers to the level of formality of language used in a given situation. Full stop. It can also refer to the language. It can also refer to the language used by a group of people with shared interests. With shared interests. এখানেও গ্রুপ অফ পিপল, ডায়ালেক্টেও গ্রুপ অফ পিপল, কিন্তু এখানে গ্রুপ অফ পিপল বিলঙ্গিং টু আ সেম অকুপেশন, সেম লাইন অফ ওয়ার্ক। এখানে বলা রয়েছে উইথ শেয়ার্ড ইন্টারেস্টস, মানে একই ধরনের যাদের কথাবার্তা বা একই ধরনের যাদের কাজের ধরন বা কাজের যে জায়গাগুলো, সেগুলো যখন একই হয়ে যায়, তখনও ওরা যে ভাষায় কথা বলতে শুরু করে বা ভাষার যে রূপটাকে ব্যবহার করে, সেইটাকে বলা হয় রেজিস্টার। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন কামস স্টাইল, STYLE, স্টাইল। স্টাইলটা অ্যাকচুয়ালি হচ্ছে লেখার ধরন, মানে এটা লিটারেচারের পার্ট, স্টাইলটা। when we are talking about style, we are talking about literature. ভাষার ব্যবহার যখন লিটারেচারে হয়, তখন এক ধরনের স্টাইল চলে আসে, বা আমরা সাধারণত স্টাইল বলে মনে করি যে কোনো একজন ব্যক্তি কিভাবে কথা বলছে, একজন ব্যক্তি কিভাবে হাঁটছে, জামা কাপড় পরার স্টাইল, ধরন, সেটাকে আমরা স্টাইল বলি। এটা মানে ব্যক্তি কেন্দ্রিক হয়, পার্সন টু পার্সন ভ্যারি করে। স্টাইল এবার যে ব্যাপারটা, কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে স্টাইলের একটা একটু অন্য ধরনের ব্যাপার হবে, একটু অন্য ধরনের ডেফিনেশন হবে। আমরা কোনো একটা লেখাকে বলবো লিটারারি স্টাইলে লেখা হয়েছে, মানে লিটারেচারের মতন করে লেখা হয়েছে। আবার কোনো জিনিসকে বলবো জার্নালিস্টিক স্টাইল, মানে যেমন জার্নালিজমের ক্ষেত্রে হয়, নিউজ পেপার লেখার ক্ষেত্রে হয়,
বা নিউজ রিডিংয়ের সময় হয়, কোনো নিউজ চ্যানেলের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে জার্নালিস্টিক স্টাইল। কোনোটা লিটারারি স্টাইল, কোনোটা জার্নালিস্টিক স্টাইল, কোনোটা ফর্মাল স্টাইল, কোনোটা ইনফর্মাল স্টাইল। যখন আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ফিগার্স অফ স্পিচ ব্যবহার করি, তখন সেটা হয়ে যায় লিটারেচার কেন্দ্রিক, লিটারারি স্টাইল। আবার যখন আমরা ডাইরেক্টলি কোনো কথা বলি, ধরো কোনো অ্যাপ্লিকেশন লিখলাম, সেখানে তো আর ফিগার্স অফ স্পিচ ব্যবহার করি না। যেমন ধরো তুমি প্রিন্সিপালকে একটা চিঠি লিখছো যে তুমি তোমার শরীর খারাপ হয়েছে, তাই জন্য তুমি ক্লাস করতে পারবে না, তাই জন্য তুমি কলেজে আসতে পারবে না বা পরীক্ষা দিতে পারবে না। তো তুমি কি লেখো যে মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার নাম আমি এই ক্লাসে পড়ি, আর আমার শরীর খারাপ হওয়ার জন্য আমি আজকে কলেজে যেতে পারবো না বা পরীক্ষা দিতে পারবো না, আমাকে আমার একদিনের ছুটি মঞ্জুর করা হোক। তুমি তো এরকম করে লিখবে না যে মহারাজা ধীরাজ, সূর্যবংশী, শ্রীমান গ্রেট অধ্যাপক মহাশয়, আমি মাটি থেকে উৎপন্ন হওয়া এক মানব জাতির শ্রেষ্ঠ রূপ দখল করা একজন ব্যক্তি, আপনার কাছে এটা আপনার কানে এই কথাগুলো দিতে এসেছি যে আমার শরীরে ভূমিকম্প হয়েছে। এই ধরনের কথাগুলো হচ্ছে লিটারেচারের কথা, মানে ফিগারেটিভ, ইনডাইরেক্টলি বলা। বাট ফর্মাল স্টাইল, আমি ডাইরেক্টলি বললাম যে আমার এই সমস্যা হয়েছে, এই প্রবলেম হয়েছে, এটার জন্য আমি আসতে চাই না বা আসবেও না। তো জার্নালিস্টিক স্টাইলটা হচ্ছে যেভাবে নিউজ পেপারগুলোতে লেখা হয়, সেটাকে জার্নালিস্টিক স্টাইল বলে। এক মিনিট। তো তো এই ধরনের যে ডিফারেন্সেসগুলো আছে, সেগুলোকে স্টাইল বলা হয়, কিভাবে লিখছি। এবং ট্রান্সলেশন করার সময় আমাদের এই যে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন অফ ল্যাঙ্গুয়েজ, যেটাকে স্টাইল বলা হয়, স্টাইলের একটা ডেফিনেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন অফ ল্যাঙ্গুয়েজ। তো এইটাকেও ট্রান্সলেশন করার সময় আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হয় যে এই লেখকের স্টাইলটা কেমন। সে ফর্মালি লিখছে, সে অনেক ফিগার্স অফ স্পিচ ব্যবহার করছে, তার স্টাইলটা স্যাটাইরিক্যাল কিনা, বিদ্রূপ সুলভ কিনা, তার স্টাইলটা কোনো ব্যক্তিকে সে এমনি এমনি ভালো বলছে কিনা, এইসব জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে তখন ট্রান্সলেশনটা করতে পারি। ঠিক আছে? ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।